1991 সালে 17,517টি ভোট পেয়েছে। 1996 সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে 18,029টি, এবং 2001 সালে উনি ভোট পেয়েছে মৌলভীবাজার 2 আসনে 12,415টি। ওনার এই 3 টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না। শফিকুর রহমান সাহেবের কথা, ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা বলছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত মনে হয় সে ভোট পেয়েছে 67টি ডাকসু নির্বাচনে। আমার প্রশ্ন ওখানে না, আমার প্রশ্ন হলো যারা পিআর চাচ্ছে তারা বলছে 70% মানুষ পিআর চায়, 70% মানুষ, এটাই তো বলছে। আজকে পরিসংখ্যান হয়েছে 58% মানুষ পিআর বিষয়ে জানে না। তারপর তাহলে 58% মানুষ যদি পিআর বিষয়ে না জানে, 70% মানুষ কিভাবে পিআরের পক্ষে? এই উত্তরটা কেউ দিতে পারছে না। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে উত্তর দিতে পারছে না, মানুষ জানে কি জানে না সেই বিষয়ে উত্তর দিতে পারছে না, কিন্তু পিআর চাই। এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের 3 বারের ভোট মিলে 50-60 হাজার ভোট হচ্ছে। এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান, সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে 1 লাখ, সেই 1 লাখ ভোট আর ওনার 60 হাজার ভোট মিলে 1,60,000 ভোট হলে পঞ্চগড়ের 1 লাখ যে পাইছে সে এমপি হবে, ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে? জনগণকে সম্মান করতে চাই কিনা, জনগণের চাহিদা কি? আমরা সারা জীবন স্লোগান দিছি যে একটা ভোটের ন্যায়সঙ্গত লড়াই কিভাবে হয়, যে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দেন। আজীবন মানে সুষ্ঠু ভোটের স্লোগান এটা। তাহলে এই স্লোগানটা এখন উল্টে যে ব্যক্তি দেখে নয় মার্কা দেখে ভোট দেন। সমস্যা কি? সমস্যা তো ওইটাই যে ব্যক্তির সততা আর দেখতে হচ্ছে না, ব্যক্তির মানদণ্ড এখানে আসছে না। আমি আপনাকে বলছি 300 আসনের একটা প্রার্থী জামাতে ইসলাম দিয়ে দিবে অথবা বিএনপি দিয়ে দিবে, নাকি পিআর সিস্টেমে তারা বলছে দিয়ে দিল। এখন দেখেন বগুড়া থেকে আমি নির্বাচন করব, জি, আমার বগুড়ার মানুষ আমাকে জানে ভালোভাবে, ঠিক আছে, কিন্তু আমাকে কি পঞ্চগড়ের মানুষ জানে? তাই না? তাহলে যে 300 আসনের জন্য 300টা লিস্ট দিল, এই 300টা লিস্টের পিরোজপুরের মানুষকে সিলেটের মানুষ জানবে না। আমি সেটা বুঝতে পেরেছি, একটু বলি, একটু ক্লিয়ারলি বলি কেন এটাকেই বলছেন যে আমি ক্লিয়ারলি বলছি, ধান্দাবাজি একটু শুনেন, একটু ক্লিয়ার। তার মানে 300 আসনের যে প্রার্থীর তালিকা দিল, বাংলাদেশের নাগরিকরা জানলো না যে এই লিস্টের মধ্যে কারা কারা ফেরেস্তার কারা কারা বাটপার, মানুষ জানলো না। মানুষ তার আসনে, আমি তো বিএনপির 10-15 জনের বেশি কাউকে চিনি না, জামাতের 5 জনের বেশি কাউকে চিনি না, ইসলামী আন্দোলনের 10 জনের বেশি কাউকে চিনি না। আমি একজন রাজনৈতিক কর্মী হয়ে যদি না চিনি, তাহলে বাংলাদেশের একটা প্রান্তিক পর্যায়ে জনগণ সে সারা বাংলাদেশের সমস্ত প্রার্থী তালিকা মুখস্থ করবে, নাকি তার এলাকায় যারা প্রার্থী হলো সেই প্রার্থীর মধ্যে উত্তম একটা প্রার্থীকে সে বাছাই করবে? এই যে জনগণ 2টা অধিকার, একটা হলো ভোটার হওয়ার অধিকার, আর একটা হলো প্রার্থী হওয়ার অধিকার। একজন ভোটারের যে ভোটার হতে পারবে সে প্রার্থী হতে পারবে। আপনি ভোটারের ক্ষমতা অর্ধেক কেড়ে নিচ্ছেন, যে তুমি শুধু ভোট দিবা, তুমি ভোট দিবা কিন্তু নিজে কোনোদিন মানে প্রার্থী হতে পারবে না, আপনি সেই সিস্টেমে ঢুকাই দিচ্ছেন। আপনি বলছেন যে এখানে টাকার খেলা হবে না। দেখেন নমিনেশনে টাকার খেলা হয়, টাকা দিয়ে নমিনেশন নেয়। জনগণের হাতে কিন্তু একটা চাবি থাকে যে টাকা দিয়ে দিলে ওটা আমি রিজেক্ট করবো। জি, একটা এলাকায় চাঁদাবাজ ধান্দাবাজ থাকে, তাকে রিজেক্ট করার অধিকার রাখে যদি ভোট ঠিক মতো। হ্যাঁ, কিন্তু এই পিআর সিস্টেমে আপনি তো পুরো টোটাল সিস্টেমে ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাজের জন্য সারা বাংলাদেশের সমস্ত বিএনপিকে তো মানুষ বয়কট করতে পারে না, অথবা টোটাল জামাতের একজন ফেরেশতার জন্য পুরো জামাতকে তো বাংলাদেশের পক্ষে শক্তি বলতে পারে না, বলতে পারে? এখন চাঁদাবাজির জায়গাটা থাকবে কোথায় সেটাই বলে আপনি বলছিলেন যে এতে আরো চাঁদাবাজি বেশি হবে, ধান্দাবাজি বেশি হবে। যদি সংক্ষেপে বলেন আমরা ব্রেকে যাবো। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। যখন পিআরের মাধ্যমে একলের হাতে কারা কারা পার্লামেন্টে যাবে এই লিস্ট করার ক্ষমতা থাকবে। দেখেন প্রাথমিকভাবে 300 লিস্ট কিন্তু সে করেই ফেলছে, কিন্তু সে কিন্তু 5টা পাইছে। এই 300-র মধ্যে বাছাই করার ক্ষমতা জনগণকে না দিয়ে দলকে যখন দিচ্ছেন, তখন দল তাকে নেবে যে দলকে বেশি ডোনেশন দেয়। ও বলবে আমাকে সারা বছর চালাইছে, আমি তাকে এমপি না হয়ে কেমনি কি করি, এখানে কোনো তো সুযোগ নাই।